অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বাবা। তোর ডিজনিল্যান্ডে যেতে ইচ্ছে করে? হুম, জানো বাবা, আমি টিভিতে দেখেছি ডিজনিল্যান্ডে নীল রঙের বড় একটা ক্যাসেল আছে। সেই ক্যাসেলে সিন্ডারেলা থাকে। একটা হটেল বেলুনও আছে, সেখানে মিকি মাউসের সব ক্যারেক্টাররা থাকে। আরশাদ কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে থেকে বলল, তাই নাকি? তাহলে তো নেক্সট টাইম কথা আর বাবাকে ডিজনিল্যান্ডে বেরোতে যেতে হবে। কাজের ফাঁকে দীর্ঘ অবসর পেলেই আরশাদ মেয়েকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যায়। এই যেমন গত মাসে দুজন বেরিয়ে এসেছে মালদ্বীপ থেকে। সেখানে জলের নিচের হোটেল দেখে বিস্ময়ের সকল সীমা ছাড়িয়ে গেছে কথার। হোটেলের ভিতরে সে বাবার সঙ্গে হেঁটে বেড়াচ্ছে আর স্বচ্ছ কাচের অপর প্রান্তে নীলরঙা জলে সাঁতরে বেড়াচ্ছে নানান প্রজাতির মাছ। বাবার সঙ্গে ঘুরে বেড়ানোর এই মুহূর্তগুলো কথার সবচাইতে প্রিয়। ডিজনিল্যান্ডে যাওয়ার কথা শুনে কথা এক লাফে আরশাদের গলা জড়িয়ে তার গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। পর্ব ৯। বিরক্তিতে গা জ্বলে যাচ্ছে অরার। একটা মানুষের প্রবল বিরক্তির পেছনে আরেকটা মানুষের হাত থাকার প্রবণতাই বেশি। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অরার বিরক্তির কারণ দৈনিক জাগরণ পত্রিকার চিফ এডিটর জাহিদ আলম। সকালে এক দফা লোকটার সঙ্গে কথা হয়েছে। অরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তার সিদ্ধান্ত। অবশ্য তার সিদ্ধান্ত বললে ভুল হবে, বলা উচিত আরশাদের সিদ্ধান্ত। তবুও লোকটা বেহায়ার মতো কল দিয়ে যাচ্ছে। আজ এফডিসির 11 নম্বর ফ্লোরে চলছে আরশাদের শুটিং। তবে এই শুটিং সিনেমার নয়, বিজ্ঞাপনের। নামিদামি এক মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরশাদ। এর আগেও এই ব্র্যান্ডের জন্য দুটো বিজ্ঞাপন করেছে। বিজ্ঞাপনগুলোর শুটিংয়ে আরশাদ সহ তার পুরো টিমের উপরে চাপ কম থাকে। অবশ্য সেটাই তো স্বাভাবিক। 2-2.5 ঘন্টা সিনেমার শুটিং যেখানে করা হয় 40 থেকে 50 দিনে, সেখানে 1 মিনিট কিংবা তারও কম সময়ের বিজ্ঞাপনের শুটিং করা হয় 3 থেকে 4 দিন ধরে। এবারের সেটটাও চমৎকার হয়েছে। যে দেখেছে সেই মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। ওরা একবার ভাবলো জাহিদ আলমের ব্যাপারটা নিয়ে আরশাদের সঙ্গে কথা বলে দেখবে কিনা। তবে পর মুহূর্তেই মনে হলো ভুলেও ওই কাজ করা যাবে না। আজ বহুদিন পর শুটিং সেটে আরশাদ স্বাভাবিক হয়েছে, সকলের সঙ্গে সহজভাবে কথা বলছে। এই পরিস্থিতিতে নষ্ট হতে দেওয়ার কোনো মানেই হয় না। দীর্ঘশ্বাস ফেলে ওরা প্রবেশ করলো আরশাদের জন্য বরাদ্দ করা গ্রিন রুমে। তার মেকআপ, গেট আপ, বিশ্রামের সকল ব্যবস্থা এই ঘরটাতেই করা হয়েছে। সাধারণত সিনেমা বা বিজ্ঞাপনের শুটিংয়ে সকল অভিনয় শিল্পীদের একটাই গ্রিন রুম দেওয়া হয়। তবে সেটে আরশাদের মতো সেলিব্রিটি থাকলে ভিন্ন ব্যাপার। গ্রিন রুমে আপাতত আরশাদ নেই। টিমের অন্যান্য কাউকেও দেখা যাচ্ছে না, কেবল মেহেদিকে বাদে। এই ছেলেটা আরশাদের কস্টিউম ডিজাইনার। কম বয়সে অতিরিক্ত গুণের অধিকারী হয়ে গেছে। গত বছর সিনেমায় আরশাদের কস্টিউম ডিজাইনিংয়ের জন্য স্রেফ পোশাক পরিকল্পনার পুরস্কারও পেয়েছে। ওরা মেহেদিকে দেখে নিজের ছোট ভাইয়ের মতো, না দেখে উপায় নেই। ছেলেটার ছোটখাটো সকল আবদার এসে জমা হয় তার অরা আপুর কাছে। অরাকে দেখে মেহেদি হ্যাঙ্গারে ঝোলানো একটা সাদা শার্ট তার সামনে তুলে ধরে বলল, আপু দেখো, নেক্সট শটে স্যারকে এই শার্ট দেব, ওনাকে মানাবে না। ওরা কাছে গিয়ে ভালো করে খেয়াল করে দেখলো শার্টটা লিলেন কাপড়ের পাতলা। শার্টটার উপর সূক্ষ্ম কাজ করা হয়। সাদার উপর সাদা কাজ করা বলে ঠিক বোঝা যাচ্ছে না, তবে কাজগুলো না থাকলে শার্টের অর্ধেক সৌন্দর্যই যেন ম্লান হয়ে যেত। মুগ্ধ গলায় বলল, বাহ, দারুণ মানাবে। শার্টের সঙ্গে স্যার এই ব্রাউন মাফলারটা পরবে, স্যারকে যা হ্যান্ডসাম লাগবে। না আপু, মেয়েরা এই এক শটেই ফিদা হয়ে যাবে। ওরা ভ্রুকুচকে বলল, এই গরমে মাফলার? মেহেদি কয়েক মুহূর্ত হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল অরার দিকে, যেন তার মতো বোকা এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তুমি না ফ্যাশনের কিছুই বোঝো না আপু। মাফলারের সঙ্গে আবার শীত গ্রীষ্মের সম্পর্ক কি? একটা মাফলার লুক এনহ্যান্স করতে কত বড় ভূমিকা রাখে জানো? আমার অত সব জেনে কাজ নেই, সেটা জানা তোর কাজ। কথার মাঝে বেজে উঠল অরার ফোন। স্ক্রিনে আবারও সে একই ব্যক্তির নাম ভেসে উঠেছে, জাহিদ আলম। মেহেদি অরার ফোনের দিকে উকি দিয়ে বলল, এই লোকটা আবার তোমাকে ফোন দিচ্ছে, কত বড় সাহস? অরা ক্লান্ত গলায় বলল, সকাল থেকে 10 বার ফোন দেওয়া হয়ে গেছে। সে কি? কই আমাকে দাও তো, এমন কঠিন কঠিন গালি শুনিয়ে দেব এই জীবনে আর তোমাকে ফোন করার সাহস পাবে না। এই জন্যই তো তুই স্যারের ম্যানেজার নোস, গাধা। আমাকে আমার কাজটা করতে দে। মেহেদি গম্ভীর গলায় বলল, আপু শোনো, ওর সঙ্গে অত ভালো বিহেভ করার দরকার নেই, আস্তে একটা হারামি লোক। অরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, সেটা কি আমি জানি না ভেবেছিস? আমার কাজ হলো সব দিক ম্যানেজ করে চলা, সেটাই করছি। ম্যানেজ করতে হলে একটু একটু ভালো বিহেভও করতে হয়। যা ভালো বোঝো করো, আমি শর্ট দেখতে গেলাম। মেহেদি হ্যাঙ্গার সহ শার্টটা ঝুলিয়ে রেখে পা বাড়ালো সেটের দিকে।
ওরা গ্রিন রুমের বিশাল সোফায় গা এলিয়ে দিয়ে ডায়াল করলো জাহিদের নাম্বারে। এই লোকটার সঙ্গে আরেক দফা কথা না বললে আজ সারাটা দিন ফোন করে জ্বালিয়ে মারবে। একটা রিং বাজতে অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করে জাহিদ হাসি হাসি গলায় বলল, কি ব্যাপার ম্যাডাম, ফোন করে করে পাগল হয়ে গেলাম, আর এতক্ষণে আমার কথা মনে পড়ল? ওরা বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, ব্যস্ত ছিলাম, কি বলবেন বলেন। আমার তো ওই একটাই কথা, ছোট্ট একটা ইন্টারভিউ, বড়জোর 15 মিনিট সময় লাগবে। আমি তো আপনাকে বলেছি স্যার ইন্টারভিউ দেবেন না। কেন দেবেন না? ওনার সিনেমার শুটিং চলছে, পাবলিক নতুন সিনেমা নিয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছে। ইন্টারভিউতে সিনেমা নিয়ে 2-4টা প্রশ্ন করব। একবার তো বললাম ভাই স্যার ইন্টারভিউ দেবেন না। কেন দেবেন না? সমস্যা কোথায়? আপনি একবার রাজি করিয়ে দেখুন না। আরে বাবা, আরশাদ হককে সুপারস্টার কে বানিয়েছে? এই আমরা বানিয়েছি। আমরা তাকে নিয়ে লেখালেখি না করলে কেউ দেখতে যেত না সিনেমা। সাংবাদিক জাতীয় মানুষদের এই এক সমস্যা, তারা মনে করে পৃথিবীর সকল সফল মানুষের সফলতার পেছনে তাদের অবদান সব থেকে বেশি। একটা মানুষ যতই গুণের অধিকারী হোক না কেন, তারা লেখালেখি না করলে যেন কারো পক্ষে সফলতার স্বাদ পাওয়া সম্ভবই নয়। ওরা বিরক্তির চরম শিখরে পৌঁছে গিয়ে বলল, সমস্যা হলো আপনাদের পত্রিকা। অন্য কোনো পত্রিকা হলে স্যার ইন্টারভিউ দেওয়ার আগে দুবারও ভাবতেন না। জাহিদ ভড়কে গিয়ে বলল, কেন, আমরা কি করেছি? সবটা না হয় ভাঙিয়ে নাই বললাম। আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন কি করেছেন। স্যার তো একটুর জন্য আপনাদের পত্রিকার নামে মামলা করেনি। ইউ শুড বি থ্যাঙ্কফুল ফর দ্যাট। অপর প্রান্ত থেকে আর কোনো আওয়াজ এলো না। সুযোগ বুঝে ফোনটা কেটে দিল ওরা। বেচারি যেন হাঁপ ছেড়ে বাঁচল। লজ্জা থাকলে এই লোকটা আর জ্বালাতে আসবে না তাকে। দৈনিক জাগরণ দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা হলেও আরশাদের চোখের বিষ। এর যথাযোগ্য কারণ অবশ্য রয়েছে। সময়টা 3 বছর আগে নওশিনের সঙ্গে আরশাদের কেবল ডিভোর্স হয়েছে। ডিভোর্সের নেতিবাচকতা এড়িয়ে চলতে আরশাদ সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে। সেদিন একটা বিজ্ঞাপনের এগ্রিমেন্ট সাইন করা হবে ঢাকার গুলশান এলাকার বিলাসবহুল একটা রেস্টুরেন্টে। সেই বিজ্ঞাপনে আরশাদের সহশিল্পী নবাগত এক মডেল। এগ্রিমেন্ট সাইনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনের পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও খবর দেওয়া হয়েছিল টিভি এবং পত্রিকার নানান সাংবাদিকদের। দৈনিক জাগরণ থেকে এসেছিলেন 2 জন সাংবাদিক, একজন প্রকাশ্যে আরেকজন গোপনে। গোপনে আসা সাংবাদিক অপেক্ষা করছিল অনুষ্ঠান শেষ হবার। অনুষ্ঠান শেষে আরশাদ যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে, তার পেছন পেছন বেরোচ্ছে ওই মডেলও। যদিও আশেপাশে আরো বহু মানুষের ছড়াছড়ি, তবুও গোপনে লুকিয়ে থাকা সেই সাংবাদিক তার ক্যামেরা দক্ষতায় সুকৌশলে ক্যামেরাবন্দি করে কেবল আরশাদ এবং সেই মডেলকে। পরদিন পত্রিকায় ছাপা হয় ডিভোর্সের পর নতুন নারীর সঙ্গে রেস্টুরেন্টে আরশাদ হক শিরোনামে এক প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে রসিয়ে রসিয়ে লেখা কিছু মন গড়া কথা। আরশাদ এবং নওশিনের ডিভোর্স নিয়ে চারিদিকে শোরগোল তখনও শান্ত হয়নি। তার উপরে আবার এমন প্রতিবেদন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করেছে। আরশাদকে দেখতে পারে না এমন এক দলের বদ্ধমূল ধারণা হয়ে গেল তার চরিত্রহীনতাই ডিভোর্সের প্রধান কারণ। আবারও রিংটোনের শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ওরা। তবে এবার স্ক্রিনে ফুটে উঠেছে ভিন্ন এক নাম, আসফিয়া হক। উফ, পৃথিবীর সকল বিরক্তিকর মানুষ কি আজ জোট বেঁধে ওরাকে ফোন করবে বলে ঠিক করেছে? আরশাদের সহোদর বলতে এই একটি বড় বোন হয়েছে। আসফিয়া যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। কয়েক বছর হলো সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। যদিও সে প্রতিবার বলে এবছরই দেশে ফিরে যাব। ইউএসএতে মানুষ থাকে। এই মানুষটার সঙ্গে আরশাদের সম্পর্ক কেমন তা বোঝার উপায় নেই। কখনো মনে হয় আরশাদ নিজের বড় বোনকে একেবারেই সহ্য করতে পারে না, আবারও কখনো মনে হয় 2 ভাই বোনের মধ্যকার সম্পর্ক সুদৃঢ়। ওরা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে আসফিয়া এক নিঃশ্বাসে বলল, হ্যালো, কে? ওরা শুকনো গলায় বলল, জি আপা। ওরা আরশাদ কোথায়? আরশাদকে দাও তো। আপা স্যার তো শর্টে। আসফিয়া ওরাকে থামিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিমায় বলল, যেখানে খুশি সেখানে থাকুক, তুমি ওকে ফোনটা দাও। ফাজিল ছেলে, সুপারস্টার হয়ে গেছে তাই না? তাই বলে মাটিতে পাই পড়বে না ওনার। আপন মানুষদের এড়িয়ে চলবে। আপা আপনি একটু শান্ত হন। আসফিয়া উত্তেজিত হয়ে বলল, আমি কি করে শান্ত হব? ওরা দেশ থেকে কত দূরে পড়ে আছি, মা সিলেটে একা। আমি কি সব সময় পারি মায়ের খোঁজ রাখতে? ওই বেয়াদব ছেলের কোনো দায়িত্ব নেই নাকি সুপারস্টার হয়ে গেছে বলে আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে কথা বলা যাবে না? আমি কিন্তু সবসময় আন্টির খোঁজ রাখি। সেটা তো আমি জানি ওরা, কিন্তু মা আশা করে তার ছেলে নিজে ফোন করে খোঁজ খবর নেবে। মা ফোন করলে ফোনটা রিসিভ করবে।
ঠিক আছে, আমি স্যারকে বলবো সব শেষ করেই আপনাকে কল করতে। আসফিয়া মানুষটা বিরক্তিকর হলেও অরার তাকে ভালো লাগে। আরশাদের মতো সেলিব্রিটিকে শাসন করতে পারে এমন মানুষের দরকার আছে। সব থেকে ভালো হতো আসফিয়া যদি দেশে থাকতো, দিনে 3 বেলা এসে ভাইকে বকাঝকা করে যেতে পারত। স্যারের খোঁজে গ্রিন রুমের বাইরে পা বাড়ালো ওরা। এই মুহূর্তে আরশাদের খোঁজ একমাত্র সেটেই পাওয়া যাবে। শুটিং সেটকে ঘিরে ইউনিটের সকল ব্যস্ততা। শুটিংয়ের প্রথম দিন বলে আজ কারো দম ফেলার সময় পর্যন্ত নেই। সেটে শেষ মুহূর্তেই লাইট করা হচ্ছে, ক্যামেরা পজিশন নিয়ে নিয়েছে। একটু পরেই হয়তো নতুন শট শুরু হবে। শুটিংয়ের সময় ক্যামেরায় ধারণকৃত দৃশ্যটা যাতে পরিচালক স্পষ্ট দেখতে পান, তাই মনিটরের ব্যবস্থা করা হয়। কোনো ভুল ত্রুটি থাকলে মনিটরের বড় স্ক্রিনে তা সহজেই ধরা পড়ে। মনিটর আপাতত বন্ধ পড়ে আছে, শট শুরু হবার সঙ্গে সঙ্গে চালু করা হবে। মনিটরের সামনে পরিচালক বসে আছেন, তার পাশে চেয়ারে শান্ত ভঙ্গিতে বসে আছে আরশাদ। পরিচালক সাহেব হাত নেড়ে নেড়ে দৃশ্যটা বুঝিয়ে দিচ্ছেন এবং আরশাদ মনোযোগী শ্রোতা। পরনে কালো জ্যাকেট, চুলে জেল আর জ্বলন্ত সিগারেট হাতে আরশাদকে আজ যেন একটু বেশি হ্যান্ডসাম লাগছে। ওরা আরশাদের কাছে যাবে এমন সময় বাঁধল বিপত্তি। একটা মেয়ে আসছিল বিপরীত দিক থেকে। মেয়েটা এই বিজ্ঞাপনেরই অংশ। বিজ্ঞাপনে কয়েক সেকেন্ডের জন্য দেখা যাবে তাকে। ওরা ব্যস্ততার সঙ্গে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত লেগে যায় মেয়েটার সঙ্গে ধাক্কা। মেয়ের হাতে আবার হুড জাতীয় কিছু ছিল। ধাক্কার কারণে সমস্ত জুস গিয়ে উপরে পড়ে মেয়েটার সাদা পোশাকে। ওরা কিছু একটা বলতে যাবে তার আগে মেয়ে তীক্ষ্ণ গলায় বলল, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? ওরা যথেষ্ট স্বাভাবিকভাবেই বলল। আই এম সো সরি। মেয়েটা রেগে মেগে উঁচু গলায় বলল, কিসের সরি? তুমি জানো এই ড্রেসটার দাম কত? উফ, কোথা থেকে যে আসে এরা। মেয়েটা আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই শোনা গেল আরশাদের শীতল কণ্ঠস্বর। কি ব্যাপার, একবার তো বললো সরি, তারপরে এত সিনক্রেটের মানে কি? তুমি জানো কার ম্যানেজারকে ধমকাধমকি করছো? মেয়েটার মুহূর্তে গলার স্বর এবং মুখভঙ্গিতে নমনীয়তা এনে বলল, ও মাই গড, আমি জানতামই না উনি আপনার ম্যানেজার। আরশাদ আবারও শীতল গলায় বলল, তুমি জানলে কি করতে? রেসপেক্ট দিয়ে কথা বলতে। সকলকে সমান রেসপেক্ট দেওয়া উচিত। শুধুমাত্র আমার ম্যানেজার বলে কাউকে বেশি রেসপেক্ট করতে হবে না। আরশাদের সঙ্গে কাজ করার এই একটা মজা। নিজে সারাদিন হাজারটা ধমক দেবে, কথায় কথায় চাকরি থেকে ফায়ার করার হুমকি দেবে, তবে বাইরের কারোর মুখে টিমের কাউকে নিয়ে একটাও কটু কথা সহ্য করবে না আরশাদ। মেয়েটা আরও কয়েক দফা ওরাকে সরি বলে ঝড়ের গতিতে সেট থেকে বেরিয়ে গেল। ওরা আরশাদের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আসফিয়া আপা আপনাকে ফোন করতে বলেছে স্যার। আরশাদ থমথমে গলায় বলল, বলে দাও আমি বিজি, আজ কল করতে পারবো না। ওরা শুকনো গলায় বলল, বলেছিলাম স্যার, লাভ হয়নি। আপা ধমক দিয়ে বলেছেন আজই ফোন করতে। আরশাদ ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল ওরার দিকে। এই মেয়েটার হয়েছেটা কি? তার ম্যানেজার হয়ে মানুষের কাছে ধমক খেয়ে বেড়াচ্ছে। অবশ্য ধমক খেয়েছে আসফিয়া আপার কাছে। এই মানুষটা ধমক না দিয়ে কোনো কথোপকথন শুরু করতে পারেন না। শর্ট শেষে গাড়িতে গিয়ে বসলো আরশাদ। গাড়ির এসি চলছে, তবুও ঘামছে ছেলেটা। সেটের কোথাও এসি না থাকলেও সর্বক্ষণ তার সামনে প্রকাণ্ড এক স্ট্যান্ড ফ্যান ঘোরে, শুধুমাত্র শর্ট চলাকালীন সময় বন্ধ থাকে। আরশাদ ডায়াল করলো আপার নাম্বারে। একটা রিং বাজতে কল রিসিভ করে আসফিয়া অপর প্রান্ত থেকে বলল, হ্যালো আরশাদ, এই বেয়াদব ছিল, তোর সমস্যা কি? আরশাদ গম্ভীর গলায় বলল, আমার কোনো সমস্যা নেই, ফোন তুমি করতে বলেছো, সমস্যা থাকলে তোমার থাকবে। আসফিয়া ধমকে সুরে বলল, ফাজলামি করবি আমার সঙ্গে? সমস্যা না থাকলে মায়ের ফোন রিসিভ করিস না কেন? তুমি তো জানো কেন, অযথা প্রশ্ন করছো কেন? আসফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে নরম গলায় বলল, আরশাদ, ওই ঘটনার 3 বছর হয়ে গেছে। 3 বছর কি কম সময়? মাও তার ভুলটা বুঝতে পেরেছে, তোর সঙ্গে কথা বলতে চাইছে। একটা সুযোগও কি তুই দিবি না? এখন কথা বলে কি লাভ আপা? যখন সব থেকে বেশি আমার পাশে কাউকে প্রয়োজন ছিল, তখন তো তাকে পাইনি। ওই এক ঘটনা নিয়ে আর কতদিন পড়ে থাকবি ভাই? ভুলে যাওয়ার চেষ্টা কর না। আরশাদ দীর্ঘশ্বাস গোপন করে বলল, চেষ্টা করে কিছুই নেই আপা, আমি ভুলে গেছি। সত্যি সত্যি ভুলে গিয়ে থাকলে তো খুব ভালো কথা। সব সময় চেয়ারফুল থাকবি, বুঝলি? একটা ভালো বুদ্ধি দেই। কি বুদ্ধি? আসফিয়া ফিসফিস করে বলল, সময় নষ্ট না করে আরেকটা বিয়ে করে ফেল। আরশাদ বিরক্তির চূড়ান্ত সীমার পৌঁছে বলল, তোমার ফালতু কথা শেষ হয়ে গেলে আমি রাখলাম।
আসফিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরশাদ ফোনটা কেটে দিল। ডিভোর্সের পর থেকে বহু মানুষ বহু এই কথাটা বলেছে তাকে, নতুনভাবে জীবনটাকে শুরু করতে। যার জীবন একটা নির্দিষ্ট জায়গায় আটকে গেছে, সে আবার নতুন করে জীবন শুরু করবে কি করে? সন্ধ্যার পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। মনে হচ্ছে কেউ যেন বাতাসের সঙ্গে কয়েক টুকরো বরফ গুঁড়ো করে মিশিয়ে দিয়েছে। গাড়ির জানালার কাজগুলোতে ফোঁটা ফোঁটা বৃষ্টি জমেছে। ওয়াইপার চালু রয়েছে সর্বক্ষণ, সেগুলোতে ব্যস্ত রয়েছে গাড়ির সামনের কাজটা মুছতে, স্বচ্ছ রাখতে। এমন প্রলয়ঙ্কারী বৃষ্টি ঢাকায় বিগত কয়েক বছরে দেখা যায়নি, নাকি দেখা গেছে? কয়েক বছর ধরে বৃষ্টিটাকে ঠিকমতোই খেয়াল করেনি। ভয়ঙ্কর আওয়াজ করে বিদ্যুৎ চমকে উঠল। কথা এই সময় আশেপাশে থাকলে নির্ঘাত ভয় পেয়ে জাপটে ধরত আরশাদকে। কথা মনে পড়তেই মনটা ভালো হয়ে গেল। আগামী সপ্তাহে বাবা মেয়ে মিলে বেড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। সেখানে রয়েছে কথার স্বপ্নে ডিজনিল্যান্ড। গাড়িটাকে আর বাড়ির সামনে দাঁড় করালো না, আরশাদ সোজা চলে গেল গ্যারেজে। শুটিং শেষে আরশাদ একাই ড্রাইভ করে বাড়ি ফেরে। দিনের শেষ ভাগ সব থেকে ক্লান্তিময় সময়। এই সময়টা একা কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। টিমের কাউকে সঙ্গে বয়ে নিয়ে আসার অর্থ বাড়তি মাথা ব্যথা। গাড়ি গ্যারেজে রেখে আরশাদ বেরিয়ে এলো। বৃষ্টির প্রবল থাবা থেকে নিজেকে বাঁচানোর কোনো প্রকার চেষ্টা না করে জ্যাকেটের পকেট থেকে চাবিটা বের করলো। রাতেই বিশাল দোতলা বাড়িতে আরশাদ একাই থাকে। দিনভর মতিউর থাকে, ঘরটর গুছিয়ে রাখে। রাত 10টার দিকে দরজা তালাবন্ধ করে চলে যায়। যদিও এই বাড়িতে একা না থাকায় শ্রেয়। অনেকের ধারণা এই বাড়িতে অশরীরী কিছু থাকে। এই ধারণা স্থায়ী হয় আরশাদের নানা নিয়ামুল হোসেনের মৃত্যুর পর। আরশাদের বৃদ্ধ আত্মীয়দের মধ্যে একমাত্র এই নানাই তার সাফল্য দেখে যেতে পেরেছেন। সে বছর আরশাদ কেবল এই বাড়িটা কিনেছে। নানা ঢাকায় চিকিৎসার জন্য এসে উঠেছেন এই বাড়িতেই। তিনি নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতেন কালো শাড়ি পরা কেউ হেঁটে বেড়াচ্ছে। আরশাদ বিরক্ত গলায় বলেছিল, তোমার ভূতের কস্টিউম সেন্স নাই নাকি? সারা যেমন শুনেছে ভূত পরে সাদা শাড়ি, এই প্রথম কালো শাড়ি পরা ভূতের কথা শুনলাম। আরশাদের ফাজলামি গায়ে না মেখে দৃঢ় গলায় বলেন বাড়িটা ছেড়ে দিতে। এর কিছুদিন পরপরই মৃত্যু হয় নিয়ামুল হোসেনের। ভূতের ব্যাপারে প্রথম দিকে কেউ পাত্তা না দিলেও ধীরে ধীরে অনেকেই কালো শাড়ি পরা কাউকে দেখতে লাগলো। আরশাদের বাড়িতেই আরশাদ বাদে সবাই ভূত দেখে ফেলেছে। থাকুক গিয়ে, ভূত প্রেত রাক্ষস শাকচুন্নি যা খুশি থাকুক, কেবল মানুষ না থাকলেই হলো। নায়ক হওয়ার সুবাদে প্রতিদিন কত শত মানুষের সঙ্গে যে আলাপ করতে হয় আরশাদকে, তার হিসাব নেই। তবুও এই মানুষকে তার সব থেকে অপছন্দ। আমাদের চারিপাশে মানুষ হিসেবে আমরা যা দেখি, মুখোশধারী কতগুলো জীব ছাড়া কিছুই নয়। প্রত্যেকটা মানুষের কাছে নিজস্ব কতগুলো মুখোশ থাকে। সে প্রতিদিন ঘুম থেকে উঠে ঠিক করে আজ কোন মুখোশ পরে পৃথিবীর মুখোমুখি হবে। অবশ্য কারো দোষ দিয়ে লাভ নেই। মুখোশ আরশাদেরও রয়েছে। প্রকৃত আরশাদ সেই মুখোশের আড়ালেই লুকিয়ে থাকে। টাওয়েল দিয়ে চুলগুলো মুছে সোজা বাথরুমে চলে গেল আরশাদ। দীর্ঘক্ষণ সময় নিয়ে হট শাওয়ার নিল। গোসল করার এই সময়টা বেশ আরামের। দিনের সকল ব্যস্ততা ভুলে যাওয়া যায়। নতুন দিনের নতুন চিন্তাভাবনাও করা যায়। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিল আরশাদ। টেবিলে খাবার সাজানো আছে। তার দক্ষ বাবুর্চি আব্দুল মিয়া নিজ হাতে সব রান্না করে গেছে। রাতে কি রান্না হবে তা আরশাদেরই বলে দেওয়া। আজ যেন কি রান্না করতে বলা হয়েছিল আরশাদের মনে পড়ছে না, খেতেও ইচ্ছা করছে না। ক্লান্তিতে সমস্ত শরীর অবশ হয়ে আসছে। খুব আশ্চর্যজনকভাবে অতিরিক্ত ক্লান্তিতে ঘুমও আসতে চায় না। কোথায় যেন ছুটে পালিয়ে যায় এ দু চোখ থেকে। আরশাদ বেশ অনেকক্ষণ এপাশ ওপাশ করলো, ঘুম কিছুতেই এলো না। উঠে বসে বিরক্ত ভঙ্গিতে সিগারেট ধরালো আরশাদ। নিজের সঙ্গে সময় কাটানো তার সব থেকে অপছন্দের। নিজের এলোমেলো চিন্তাভাবনাগুলো এড়াতেই তো সকাল সকাল শুটিংয়ে চলে যায় আরশাদ। ফিরে গভীর রাতে তবুও ভাবনাগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয় না। ঘুম যেহেতু আসছে না, অযথা বিছানায় পড়ে থাকারও মানে হয় না। আরশাদ বিছানা ছেড়ে উঠে পড়ল। ধীর গতিতে পা বাড়ালো ডাইনিং রুমের দিকে। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে বিগড়ে যাওয়া মেজাজটা আরেকটু বিগড়ে গেল। তার প্রকাণ্ড টেবিলের পুরোটা জুড়ে সাজানো নানান ধরনের খাবার। একজন মানুষের জন্য 10 জনার রান্না করাটা আব্দুলের বদভ্যাসে পরিণত হয়েছে। কালকেই কঠিন ভাষায় ধমক দিতে হবে তাকে। এবার মনে পড়ল আজ রাতে কি রান্না করতে বলেছিল। টমেটো দিয়ে চিংড়ি মাছের বারবিকিউ। আব্দুল মিয়ার এই প্রিপারেশনটা বিশ্বসেরা। সে বলে এটা নাকি মেক্সিকান রেসিপি। আদতে কোন দেশের কে জানে। জিনিসটা খেতে অসাধারণ হয়, এটাই আসল কথা।
এই রান্নার জন্যেই তার আগামীকালের ধমক বাতিল করলো আরশাদ। খাওয়া দাওয়া শেষে বাড়ি জুড়ে হাঁটতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।